হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু অলরেডি আমাদের রসায়নের চ্যাপ্টার 4 শুরু করে ফেলছিলাম। হ্যাঁ, অলরেডি আমরা একটা ক্লাস দেখে ফেলছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো চলো আমরা দেখি আজকে আমরা কি কি টপিক পড়বো। প্রথমে দেখো আমরা হচ্ছে পুরো পর্যায় সারণীটা, হ্যাঁ, আধুনিক যে পর্যায় সারণী আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, রাইট, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো, তাই না? ওই যে বোর পর্যায় সারণী, মেন্ডেলিফ এটা না, কিন্তু এই হচ্ছে সেই বোরের পর্যায় সারণী। ওকে, সো এটার মধ্যে থেকে দেখো ছবি থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পড়ে ফেলবো। প্রথম ইনফরমেশনটা কি, এখানে কতগুলো আনুভূমিক সারি আছে, কতগুলো উল্লম্ব কলাম আছে সেটা দেখি। এখানে দেখো 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে এখানে মোট 7টা হচ্ছে আনুভূমিক সারি আছে, তাই না? এই সারিগুলোকে আমরা কি বলি জানো? এদেরকে মেনলি বলা হয় হচ্ছে পর্যায়। ওকে, পিরিয়ড বা পর্যায়। ঠিক আছে, আচ্ছা। আর দেখো তো উল্লম্ব কলাম কতগুলো আছে, এখানে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি। এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে 2 নাম্বারটা, তারপর দেখো 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর দেখো 13 14 15 16 17, আর এটা হচ্ছে আমাদের 18। মানে 18টা আমাদের কি আছে, উল্লম্ব কলাম আছে, তাই তো? খাড়া খাড়া কলাম আছে। এই কলামগুলোকে আমরা কি বলি? গ্রুপ। খুব সিম্পল ব্যাখ্যা, শেষ, রাইট? তাহলে 7টা পর্যায়ে 18টা গ্রুপ আছে। এইবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কি ব্লক আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো তো এই পাশে যে অংশটা আছে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলেছি এস ব্লক। এস ব্লক কেন? কারণ এদের শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যায়? এস অরবিটালে যায়। খেয়াল করবা এই যে হিলিয়াম যে আছে, হিলিয়ামটা ওই পাশে থাকলেও আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখব সে কিন্তু কোথায় আছে? এস ব্লকে আছে। ঠিক আছে, যদি আমরা চিন্তা করি সেটা এখানে আছে হাইড্রোজেনের পরে, বাট আসলে আছে কোথায়? গ্রুপ নাম্বার 18-এ। ঠিক আছে, একটু মনে থাকবে। আচ্ছা, এবার দেখো এই পাশে যে অংশটা আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের সেই পি ব্লক। ওকে, এটা কি বলো? এটা হচ্ছে পি ব্লক। ঠিক আছে, আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে শেষ ইলেকট্রনটা কোথায় যায়? এখানে পি অরবিটালে যায়। হিলিয়াম কিন্তু আমরা কাউন্ট করব না, কারণ অলরেডি আমরা হিলিয়াম এখানে কাউন্ট করে ফেলছি। আচ্ছা, এরপর আসো এই যে মাঝখানে যে অংশটা তুমি দেখতে পারতেছো, এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের ডি ব্লক, তাই না? এটা কি বলো? এটা হচ্ছে ডি ব্লক। একই ব্যাখ্যা, শেষ ইলেকট্রন ডি অরবিটাল যায়। বাট তুমি দেখো তো এই পুরো পর্যায় সারণীর নিচে আবার দুইটা আলাদা করে সারি আঁকা হয়েছে। এটা কিন্তু নতুন কোনো পর্যায় না। এই সারিটা হচ্ছে আমাদের ষষ্ঠ পর্যায়ের অংশ, ঠিক এই জায়গাটার অংশ। আর এই সারিটা হচ্ছে সপ্তম পর্যায়ের অংশ, হ্যাঁ, এই জায়গাটার অংশ। ঠিক আছে, বুঝতে পারছো কেন এটাকে আলাদা করে আঁকা হয়েছে? কারণ হচ্ছে এদের শেষ ইলেকট্রন কোথায় যায়? এদের শেষ ইলেকট্রনটা যায় হচ্ছে এফ অরবিটালে। কোথায় যায় বলো? এফ অরবিটালে। যদি এখানে কিছু ব্যতিক্রম আছে, অত কিছু আমরা দেখতেছি না আর কি। মেনলি এইভাবে করে আমরা কি করছি? মৌলগুলোকে সাজাতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি যদি কাউন্টিং করে দেখো, হ্যাঁ, তুমি এখন আসছ একটু কাউন্টিং করে দেখার চেষ্টা করতেছি আমরা। দেখো প্রথম পর্যায়ে কতগুলো মৌল আছে? হাইড্রোজেন আর হিলিয়াম মাত্র 2টা মৌল আছে, তাই না? তো আমি যদি জিনিসগুলো লিখি, তাহলে কোথায় কতগুলা করে মৌল আছে? ওকে, তাহলে এটা হচ্ছে এখানে পর্যায়, আর এখানে হবে হচ্ছে মৌল সংখ্যা। তাহলে প্রথম পর্যায়ে দেখলাম কতগুলো মৌল আছে? মাত্র 2টা, হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে দেখো তো কতগুলো মৌল? 1 2, আর এখানে আছে 6টা, তাই না? 3 4 5 6 7 8, মোট কতগুলো হয়ে গেল? 8টা হয়ে গেল। তার মানে দ্বিতীয় পর্যায়ে হয়ে গেছে হচ্ছে 8টা, রাইট? তৃতীয় পর্যায়ে কতগুলা? ঠিক দেখো একই রকম ভাবে 8টা হবে, রাইট? তাহলে এটা আমি লিখে দিই, 2 ও 3, এই দুটো পর্যায়ে হচ্ছে 8টা 8টা করে মৌল আছে, নট একসাথে 8টা। দ্বিতীয়তে 8টা আছে, তৃতীয়তে আবার কি আছে? 8টা করে আছে। ঠিক আছে, তাহলে 2 এবং 3-এ হচ্ছে আমাদের কয়টা মৌল আছে বলো? আমি এটা তাহলে একটু অন্যভাবে লিখে দিই। এটা হচ্ছে 8টা করে মৌল। এবার আসো 4-এ কয়টা আছে বলো তো? দেখো তো এখানে 1 2, মাঝখানে কয়টা আছে? 10টা না? 3 4 5 6 7 8 9 10 11 12 হয়ে গেল। তাহলে এবার আবার 6টা আছে, তাহলে কত হলো? 18 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কতগুলা মৌল আছে বলো? চতুর্থ পর্যায়ে আছে 18টা মৌল। তাহলে একই যুক্তিতে দেখো পঞ্চম পর্যায়ে কিন্তু অনেকটা চতুর্থ পর্যায়ের মতোই 18টা মৌল আছে। তাহলে পঞ্চম পর্যায়ে কতগুলো আছে বলো? 18টা মৌল আছে।
এইবার ঝামেলা আসো ষষ্ঠ পর্যায়টা। মনে হতে পারে কি ভাই ষষ্ঠ পর্যায় তো পঞ্চম পর্যায়ের মতোই 18টা, বাট না, একটু খেয়াল করে দেখো এখানে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে কিন্তু এখানে সবগুলো মৌল আছে, বুঝতে পারছি? তাহলে এই ঘরটার মধ্যে এখানে যতগুলো মৌল আমি দেখতে পারতেছি সবাই আছে। কতগুলো মৌল আমি দেখতে পারতেছি দেখো 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মৌল আছে। ঠিক আছে, এখানে কিন্তু 15টা মৌল আছে। তাহলে কাউন্টিং করো, 1 2 2 15 কত হয় 17 18 19 20 21 22 23 24 25 26, 26 আর 6 হয় 32, রাইট? তাহলে এখানে দেখো আমাদের ষষ্ঠ পর্যায়ে কতগুলো মৌল থাকবে তাহলে বলো 32টা, খুব ভালো করে মনে রাখি। এবং বলো সপ্তম পর্যায়ে কতগুলো মৌল আছে, এখানে খেয়াল করে দেখো এটা আবার ষষ্ঠ পর্যায়ের মতোই, এখানেও 15টা মৌল আছে, আমরা এটা যোগ করলে আমি কত পাচ্ছি 32 পাচ্ছি। এই পুরো ইকুয়েশনটাকে তুমি যদি এখন যোগ করে দাও তাহলে আলটিমেটলি কত পাবা বলো তো 118টা মৌল পাবা। ঠিক আছে, বুঝতে পারছি কি? তাহলে বলো সবচেয়ে কম মৌল কোথায় আছে, পর্যায় নাম্বার 1-এ। সবচেয়ে বেশি কোথায় আছে, 6 এবং 7-এ সবচেয়ে বেশি আছে। এবার চলে আসো একই রকম আলোচনাটা আমি কোথায় করব, গ্রুপের ক্ষেত্রে করব। ঠিক আছে, গ্রুপ এবং মৌল এখানে একটু করে দেখার চেষ্টা করি। আচ্ছা আসো দেখো তো প্রথম গ্রুপে তুমি কতগুলো মৌল পাচ্ছ, 7টা, তাই তো? যে 1 2 3 4 5 6 7, প্রথম গ্রুপে হচ্ছে আমাদের 7টা মৌল আছে, খুব সিম্পল। ওকে, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে কতগুলো আছে, আচ্ছা হিলিয়াম তো আমরা এখানে চিন্তা করছি তাই না, হিলিয়াম তো আসলে এখানে নাই, হিলিয়াম আছে ওই যে ওইখানে 18 নম্বর গ্রুপের শুরুতে। তাহলে তুমি হিলিয়াম চিন্তা করবে না, 1 2 3 4 5 6টা, ঠিক আছে? তারপরে দ্বিতীয় পর্যায়ে কিন্তু মৌল আছে আমাদের 6টা, এটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা তারপর আসি তৃতীয় পর্যায়ে, একটু পরে দেখি। আচ্ছা তৃতীয় পর্যায়ে দেখে ফেলি, সমস্যা নেই। তৃতীয় পর্যায়ে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে 15টা, এখানে 15টা, তাহলে এখানে হলো 2 15 15 30, মোট কত হলো বলো 32। তাহলে তৃতীয় পর্যায়ে আছে আমাদের 32টা মৌল, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখি চতুর্থ থেকে 12 সবার মধ্যে কিন্তু সেম 1 2 3 4 1 2 3 4, তার মানে এখানে যারা যারা আছে সবার মধ্যে কিন্তু কতগুলা মৌল আছে বলো তো, 4টা করে মৌল আছে, তাই না? তাহলে 4 থেকে 12 সবার মধ্যে কতগুলো করে মৌল আছে বলতো, 4টা করে মৌল আছে। ওকে, আচ্ছা এরপর সবাই 13 থেকে 17 এদের মধ্যে আবার সেম কাহিনী, 1 2 3 4 5 6 সবার মধ্যে 6টা করে মৌল আছে। কার সাথে মিলে গেল বলো, গ্রুপ নাম্বার 2 এর সাথে মিলে গেল। তারপরে আমরা এখানে 2 তো চিন্তা করতেছি, সাথে আমরা কি চিন্তা করবো বলতো, 2 এর সাথে হচ্ছে আমরা চিন্তা করব 13 থেকে 17, 18 না কিন্তু, হ্যাঁ 13 থেকে 17 পর্যন্ত। 18 কেন বাদ দিলাম, কারণ 18 কিন্তু হিলিয়াম থেকে শুরু, সো হিলিয়াম কাউন্ট করলে এখানে কতগুলো মৌল চলে আসে, 7টা মৌল, তাই না? তার মানে দেখো এটা কিন্তু আবার গ্রুপ 1 এর মতো চলে আসলো, রাইট? তারপরে গ্রুপ 1 এ 7টা মৌল আছে, আবার গ্রুপ 18 তে কিন্তু 7টা মৌল আছে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো হিসাবটা আমি তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম। এখন একটা কনফিউশন হয়তো তোমার মনে থেকেই গেছে যে ভাই সবই বুঝলাম, হ্যাঁ বিভিন্ন ব্লক বিভিন্ন নামকরণ করা হয়েছে, ঠিক আছে? তাহলে মূল পর্যায় সারণীর ভিতরে এস কে রাখলাম, পি কে রাখলাম, আবার ডি কে রাখলাম, ঠিক আছে, বাট এফটাকে কেন আমি আলাদাকরণ করলাম? কারণ এফটাকে আলাদাকরণ করলে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখায়, ঠিক আছে? নাহলে এগুলোকে যদি আমি এখানে বসাইতাম আরো অনেক ছড়াই যেত না। এটাই মেনলি টার্গেট, হ্যাঁ এটাকে এখানে না রাখা এটাই হচ্ছে টার্গেট। তুমি যদি নিচে যে জিনিসগুলো আছে এদের নিয়ে যদি স্টাডি করতে চাও তাহলে দেখো এখানে আমি হচ্ছে তোমাদের একটু পড়াই দেওয়ার চেষ্টা করি, তাই না? দেখো তো নিচের মধ্যে যেই প্রথম লাইনটা আমি দেখতে পারতেছি সবুজ কালারে, এটা কোথায় আছে বলতো, ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপে আছে, তাই না? আমি যদি লোকেশনটা বলতে যাই সেটা কততম পর্যায়ে আছে বলতো, পর্যায়ে আছে 6 নাম্বার, এবং কত নম্বর গ্রুপে আছে, গ্রুপ হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপ। এখানে কয়টা মৌল আছে বলতো, মোট 15টা মৌল আছে। যে মৌলগুলো মেনলি শুরু হয়েছে তোমার ল্যান্থানাম থেকে, হ্যাঁ এটা শুরু হয়েছে তোমার ল্যান্থানাম থেকে, ওকে 57 নাম্বার, মানে পারমাণবিক সংখ্যা 57, এবং শেষ হচ্ছে তোমার লুটেশিয়ামে, পারমাণবিক সংখ্যা 71। হ্যাঁ তাহলে 57 থেকে 71 এই মোট 15টা মৌল নিয়ে হচ্ছে আমাদের এই শাড়িটা বা এই জিনিসটা তৈরি হয়েছে, রাইট? আচ্ছা তো প্রথম মৌল যেহেতু এখানে ল্যান্থানাম, তাই এই
মৌলটার নাম অনুযায়ী এই সারিটাকে আমরা কি বলতে পারি? ল্যান্থানাইট সারি। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি বলো? ল্যান্থানাইট সারি। ওর নাম হচ্ছে ল্যান্থানাইট সারি। ওকে, আচ্ছা, আশা করি এটা আমাদের ক্লিয়ার গেল। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের পরবর্তী অংশটা। দেখো তো, আমাদের ল্যান্থানাইট সারি ক্লিয়ার হলো। এবার এই অংশটা, এটা কোথায় আছে বলো? সপ্তম পর্যায়ে তৃতীয় গ্রুপে আছে, তাই না? তারপরে তুমি যদি লেখার চেষ্টা করো, এটা কোথায় আছে? সপ্তম পর্যায়ে তৃতীয় গ্রুপ, তাই না? এটা মিলে শুরু হয়েছে তোমার অ্যাক্টিনিয়াম থেকে, যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 89, এবং শেষ হচ্ছে তোমার লরেনসিয়ামে, পারমাণবিক সংখ্যা 103। 89 থেকে 103, এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে 15টা মৌল আমি দেখতে পারতেছি, এরা শুরু হয়েছে তোমার অ্যাক্টিনিয়াম থেকে, তাই এটার নাম হয়ে গেল অ্যাক্টিনাইট সারি। ওকে, অ্যাক্টিনাইট সারি। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে আশা করি তোমরা এই পার্টটা বুঝলা। এবার চলে আসো আমরা পরের পার্টে যাই। হ্যাঁ, পরের পার্টে কি আছে দেখো, পর্যায় সারণীতে মৌলের অবস্থান। আচ্ছা, এটা বলতে কি বোঝা? ধরো আমি তোমাকে একটা মৌল দিয়ে দিলাম, পারমাণবিক সংখ্যাও তোমাকে বলে দিলাম, এখন বললাম যে এটা আসলে কোন পর্যায়ে কোন গ্রুপে আছে সেটা তুমি আইডেন্টিফাই করো, রাইট? এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা একদম কমনলি এখান থেকে প্রশ্ন করা হয়। দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব? পর্যায় নির্ণয় করার নিয়মটা শিখবো। হ্যাঁ, পর্যায় কিভাবে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, মনে রাখবো ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা কি আসবে? ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর সংখ্যা বা সর্বশেষ কক্ষপথ সংখ্যা। একদম সিম্পল। ওকে, ইজ ইট ক্লিয়ার? ধরো আমরা কিছু মৌল নিয়ে বিষয়টাকে একটু এক্সপ্লেন করে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা নিলাম কি? লেটস সে আমরা প্রথমে নিলাম হচ্ছে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, তাই না? 1 থেকে 20 পর্যন্ত কিন্তু মুখস্থ রাখবো আমরা। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6, তারপর দেখো 3s2 3p6, তারপর হচ্ছে 4s1। ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা করতে জানি, তাই না? সবচেয়ে বড় কোনটা দেখো তো? 4 নাম্বারটা, মানে হ্যাঁ, চতুর্থ শক্তি স্তর। তাহলে বলো এটা কত নম্বর পর্যায়ে আছে বলো তো? পিরিয়ড হচ্ছে এটা 4 নম্বরে আছে। ঠিক আছে, একটু বুঝলাম, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর ধরো হচ্ছে আমি চিন্তা করলাম জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি এরকম আসবে বলো তো? এগুলো তো সেম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হয়ে গেল 20টা 3d10, তাই না? আচ্ছা, এবার অনেকের একটা জিনিস মনে হয় যে দেখো 4s এর পর কিন্তু 3 তে ইলেকট্রন গেল, এটা ঠিক আছে আউটবাউন্ড নীতি অনুযায়ী। তাহলে যেহেতু লাস্ট ইলেকট্রন 3 এ গেল, তাহলে মনে হয় পর্যায় নাম্বার 3 হবে। অনেকে এটা মনে করে। না ভাই, নিয়মটা কিন্তু এরকম না। আমি লাস্ট ইলেকট্রন যেখানে ইচ্ছা প্রবেশ করে না কেন, সেটা কিন্তু আমাদের পর্যায় সংখ্যা নির্দেশ করে না। পর্যায় সংখ্যা সবসময় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর সংখ্যাটাকেই নির্দেশ করে। বুঝতে পারছি কি? তার মানে লাস্ট ইলেকট্রন কোথায় গেল সেটা ডাজন্ট ম্যাটার, আমি দেখবো বড় সংখ্যা কোনটা সেটা। ওকে, বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এখান থেকে আর কোনো ডাউট থাকবে না আশা করি। এবার হচ্ছে ভাই গ্রুপ সংখ্যা নিয়ে নয়, এইটাতেই আমাদের অনেকের ডাউট থাকে। ওকে, গ্রুপ সংখ্যা আমি কিভাবে বের করতে পারি? ওকে, এখন গ্রুপ সংখ্যা বের করে আমাদের বইয়ে 3টা নিয়ম দেওয়া আছে, আমি এই 3টা নিয়ম কিন্তু খুব সুন্দর করে আলোচনা করে দিব। দেখো, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করে, ওকে, তাহলে শেষ ইলেকট্রনটা যদি কোথায় প্রবেশ করে? s অরবিটালে প্রবেশ করে, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যাটা কি রকম আসবে? সেই ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা আসবে হচ্ছে s এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সেটাই। ওকে, s এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা বের হবে। চলো একটু এক্সাম্পল নিয়ে আলোচনা করি জিনিসটা। যেমন ধরো আমি যদি বলি ম্যাগনেসিয়াম 12 পারমাণবিক সংখ্যা, তার মানে 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তাই না? দেখো তো শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? নিশ্চয়ই s অরবিটালে। কোনটার s সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার, সেটা হচ্ছে মেইনলি পর্যায় বের করার সময় ম্যাটার করে, তৃতীয় পর্যায়। ওকে, গ্রুপ সংখ্যা কিভাবে বের করব? শেষ ইলেকট্রন যেহেতু আমাদের s অরবিটালে প্রবেশ করলো, তার মানে s অরবিটালে যতগুলা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। তাহলে এখানে গ্রুপ আসবে কত? 2।
আচ্ছা, আশা করি তোমরা এই পড়াগুলো ধরতে পারতেছো, তাই না? আচ্ছা, এবার আসো যদি বলি লেটস সে আমরা পটাশিয়াম চিন্তা করলাম। হ্যাঁ, পটাশিয়াম দেখি তো এটা কিরকম আসে। 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল 18টা। এরপর হচ্ছে আমাদের 4s1, 3 তে কিন্তু যায় না, 4s1, তাই না? দেখো তো শেষ ইলেকট্রন কোথায় গেল? এসে গেল। এটা গ্রুপ সংখ্যা কত হবে? এস এর ঠিক যতগুলো ইলেকট্রন গেছে সেটা কিন্তু তার গ্রুপ সংখ্যা। সিম্পল, আশা করি এটা ক্লিয়ার হইল। চলো আমরা সামনের দিকে আগাই, দেখি পরবর্তী নিয়মে কি বলা হয়েছে। সেকেন্ড নিয়মে বলা হয়েছে মেইনলি শেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা কি হবে জানো? গ্রুপ সংখ্যা হবে এস এর মধ্যে যতগুলো ইলেকট্রন গেল প্লাস পি এর মধ্যে যতগুলো ইলেকট্রন গেল সাথে আমরা 10 যোগ দিব। কত যোগ দিব বলো? 10 যোগ দিব। সো অনেকে হচ্ছে এই 10 কেন যোগ দিতে হয় সেই কথাটা জানে না বা বোঝে না বা তাকে জানানোও হয় না। আমি তোমাকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো, এস এর মধ্যে একটা গেলে 1 নাম্বার গ্রুপ, দুইটা গেলে 2 নাম্বার গ্রুপ। খুব সিম্পল কথা। যদি পি এর মধ্যে একটা যায় তাহলে এস এর 2টা, পি এর একটা, মাঝে দেখছো 10টা ঘরের গ্যাপ আছে না? এই জন্য এই 10টা ঘরকে আমাকে যোগ করতে হবে। বুঝতে পারছি কি বিষয়টা? আশা করি এখন তোমরা এই বিষয়টা জানবা বা বুঝবা। আসলে আমরা কিছু ইলেকট্রন বিন্যাস দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে অক্সিজেন। 8টা ইলেকট্রন আছে, পারমাণবিক সংখ্যা 8, তার মানে 1s2 2s2 2p4 হয়ে গেল 8টা, তাই না? দেখো তো শেষ ইলেকট্রন কোথায় গেছে? এখানে পিতে গেছে, তাই না? পিতে কিন্তু গেছে। তা আমি কি করব? শুধুমাত্র পি এর ইলেকট্রন কিন্তু যোগ করব না, আমরা কিন্তু কি করব? সে যে শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের এস এবং পি সাথে 10 যোগ দিব। তাহলে 2 4 সাথে 10, হ্যাঁ 2 দিব 4 দিব সাথে 10 দিব, তাহলে কত আসলো? 16। তাহলে গ্রুপ কত আছে? কততে আছে বলো? 16তে আছে। আচ্ছা, চলো আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। এবার হচ্ছে আমি ক্লোরিন নিলাম 17, 1s2 2s2 2p6 3s2 3p5, তাই না? আচ্ছা, দেখো এটা গ্রুপ কত আসবে? একই নিয়ম, একই ব্যাখ্যা। পিতে গেল, তার সাথে আমাদের যে এস আছে এটা ইলেকট্রন যোগ করো, 2 সাথে 5, রাইট? 2 এর সাথে 5 সাথে আবার 10 যোগ দিব। কত আসবে এটা বলো ভাই? 17। ঠিক আছে? আচ্ছা, ধর আরেকটা দেখাই আমি তাহলে। গ্যালিয়াম। গ্যালিয়াম কত জানো? 31, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত? 10, তাই না? হয়ে গেল আমাদের 30টা। এরপর হচ্ছে আমাদের 4p1, তাই না? দেখছো লাস্ট ইলেকট্রন কোথায় গেল? গেল হচ্ছে আমাদের 4p তে। তাহলে পি এর ইলেকট্রন এস এর ইলেকট্রন যোগ দিব, সাথে 10 যোগ দিয়ে দেবো, তাই না? তাহলে এস এরটা পি এরটা সাথে 10, 13। ওকে, এভাবে করে আমরা কি করবো বলতো? এই নিয়মটা অ্যাপ্লাই করব। পরবর্তীতে আসে, এই নিয়মটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখি 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে। যদি শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, যদি ডিতে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? সর্বশেষ এস এর ইলেকট্রন নিব এবং তার আগের ডি এর ইলেকট্রনটা নিব। মানে দেখো যদি এরকম হয়, আমি তোমাকে অন্য ভাষায় বলি, ধরো আমাদের ডি অরবিটালে ইলেকট্রন গেল, তাহলে আমি ডি এর ইলেকট্রন তো নিবই, তারপরে ঠিক যে এসটা আছে সেটার ইলেকট্রন নিব, নট যেটা সাথে আছে সেটা। সাথেটা কিন্তু নিব না, পরেরটা নিব। বুঝতে পারছি? যেমন আমি যদি এখানে 3d পাই, ধরো আমি যদি এখানে 3d পাই, তাহলে কিন্তু আমি 3s এরটা নিব না, কোনটা নিব? 4s এরটা নিব। এই দুটাকে যোগ করব। ওকে, আচ্ছা আসো আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে মনে হয় আমার জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে ভ্যানাডিয়াম 23, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। ওকে, দেখো শেষ ইলেকট্রন কোথায় গেল? শেষটা কিন্তু আউটবাউন্ড নীতি অনুযায়ী ডিতে গেছে। তাহলে আমি হচ্ছে ডি নিব, 3d নিব এবং কিন্তু 4s নিব সাথে। 3s কিন্তু নিব না, বুঝছো? 3s কিন্তু নেওয়া যাবে না, 4s নিতে হবে। তাহলে বলো গ্রুপ সংখ্যা কত আসবে এখানে? গ্রুপ সংখ্যা আসবে হচ্ছে ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা, মানে গ্রুপ নাম্বার 5। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার ধর আমি অন্য একটা নেই, সেটা হচ্ছে কপার।
কপার কত 29, তাই না? অবশ্যই একটু মাথায় রাখবে এটা কিন্তু ব্যতিক্রম। হয়ে গেল 18টা। 4 দুটা যাওয়া উচিত, বাট এখানে যায় একটা, কারণ কি 3 দিয়ে আমাকে 10 করতে হবে। আচ্ছা, এখানে দেখো গ্রুপ কত আসে, ডি তারপরের এস যোগ করে দাও, ডি এবং তারপরের এস মানে গ্রুপ নাম্বার 11। বুঝতে পারলাম কি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, সো আমাদের মনে হয় এই পর্যন্ত পড়লেই হয়, আর তেমন কঠিন লাগে না, বুঝছো? এগুলো পড়লেই হয় আমি দেখলাম। সো এই 3টা নিয়ম কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমার বাসায় হচ্ছে এগুলো আমাকে করে দেখাবা। আচ্ছা, তো আমি তোমাকে বিভিন্ন পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছি। বিভিন্ন পারমাণবিক সংখ্যা বলে দিই। এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো কোনটা কততম পর্যায়ে আছে এবং কততম গ্রুপে আছে সেটা তুমি আমাকে ফাইন্ড আউট করে বলবা, ঠিক আছে? আচ্ছা দেখো, 4, তারপর ধরো হচ্ছে আমাদের 13, ওকে, 16, তারপর ধরো হচ্ছে 20, ওকে, 26, আচ্ছা 24 দিয়ে আগে, 24, তারপর ধরো 27, 32, তারপর ধরো দিলাম হচ্ছে 36, তারপর ধরো দিলাম হচ্ছে 38, হ্যাঁ, তারপর দিলাম 52, রাইট, 52 দিলাম, আর দিলাম হচ্ছে ধরো 86। তো এই কয়েকটা বেশি দিয়ে নেই, হ্যাঁ, আচ্ছা একটু বাড়াই দিই না, এখানে ধরো দিলাম হচ্ছে 9, 18, আচ্ছা ঠিক আছে, এই কয়েকটা করো, ঠিক আছে? এটা করে হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ, আমাদের স্কুল ম্যাথমেটিক্সের যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে সাবমিট করো। লিখে দিই, সাবমিট কোথায় করবা? আমাদের ফেসবুক গ্রুপ। যারা যারা ফেসবুক গ্রুপে যুক্ত নাই এখনই যুক্ত হয়ে যাও। সেখানে আমরা কিন্তু প্রতিদিন হচ্ছে বিভিন্ন রকম এডুকেশনাল প্রবলেম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তোমার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের জানাতে পারো। আচ্ছা, আরেকটা টপিক পড়ি তাহলে। সেই টপিকটা পড়ার মাধ্যমে আমাদের এই আজকের লেকচারটা শেষ হবে। সেটা হচ্ছে পর্যায় সারণী কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ, কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, আমি মেনলি 3টা ব্যতিক্রম তোমাদের বলার চেষ্টা করব, তোমাদের বই 3টাই আছে, দেখার চেষ্টা করি। আগে আমরা একটু বুঝে নিই। দেখো, প্রথমে যদি আমি চিন্তা করি এখানে হাইড্রোজেন, এখানে যদি আমরা হাইড্রোজেন চিন্তা করি, দেখো তো ভাইয়া, বাকি যে মৌলগুলো আছে তারা এক কালারে আছে, হাইড্রোজেন অন্য কালার আছে, এমন হওয়ার কি কোনো কারণ আছে? অবশ্যই একটা কারণ আছে। সে কারণটা কি ভাইয়া? দেখো, অন্য যে মৌলগুলো আছে তারা সবাই হচ্ছে ক্ষার ধাতু, বা সংক্ষেপে মনে রাখি তারা সবাই হচ্ছে কি ধাতু। ধাতুরা কি করে জানো? ইলেকট্রন ছেড়ে দিয়ে বিক্রিয়া করে। আচ্ছা, অত কিছু দরকার নাই, মেনলি মনে রাখো ধাতুরা কিন্তু স্পেশাল কিছু বৈশিষ্ট্য দেখায়, হাইড্রোজেন কিন্তু সেরকম কোনো বৈশিষ্ট্যই দেখায় না। তাহলে যুক্তি মতে ওরা যেখানে আছে হাইড্রোজেন সেখানে থাকা উচিত না, খুব ভালো কথা, বাট হাইড্রোজেন কিন্তু এখানে খুব সুন্দর করে আরামে এসে বসে আছে। কেন? কারণ ইলেকট্রন বিন্যাস এখানে যারা আছে সবার হচ্ছে কমন ইলেকট্রন বিন্যাস কি হয় জানো? NS1, মানে সবার s অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রন বিন্যাস কি 1s1, তাহলে তারা কিন্তু ইলেকট্রন বিন্যাস ওদের সাথে মিলে গেল না, তার মানে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হাইড্রোজেন কিন্তু এখানে বসাটা জাস্টিফাইড। তাহলে আমি যদি এই জিনিসটাকে একটু তোমাদের উল্লেখ করে দিই, তাহলে প্রথম ব্যতিক্রমটা কি? প্রথম ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। কোথায় সে বসে আছে বলো? হাইড্রোজেন হচ্ছে কোন পর্যায়ে আছে? পর্যায় নাম্বার 1-এ আছে। কোন গ্রুপে আছে? গ্রুপ নাম্বার 1-এ আছে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, তার যে ধর্মগুলো ভৌত ও রাসায়নিক ধর্ম সেটা কিন্তু ওই 1 নাম্বার গ্রুপের বাকিদের সাথে মিলে না। ভৌত ও রাসায়নিক ধর্ম, এই ধর্মগুলা যেমন ক্ষারের মতো, ক্ষার ধাতুর মতো ধর্ম, সেগুলা কিন্তু হাইড্রোজেনের মধ্যে নাই। সো এইটা অনুযায়ী কিন্তু আমি দেখতেছি কি হাইড্রোজেন গ্রুপ 1-এ বসাটা জাস্টিফাইড না। বাট আমি যখন ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালাম তখন দেখতে পেলাম যে না, ওর মধ্যে NS1 ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, তার মানে সেই অনুযায়ী হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু জাস্টিফাইড। ওকে, আচ্ছা, সেকেন্ড আমি তোমাদের যে পয়েন্টটার সাথে পরিচিত করে দিচ্ছি সেটা হচ্ছে হিলিয়াম। দেখো তো হিলিয়ামের বিষয়টা কিরকম। হিলিয়ামটা দেখো কোথায় আছে? হিলিয়াম এই যে আমাদের মহাশয়টা এখানে বসে আছে,
তাই না? দেখো তো হিলিয়ামের যে কালার বাকি সবার সেম কালার, তার মানে নিশ্চয়ই তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাকি মৌলগুলোর মতো, তাই না? এখানে সবগুলো মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা এত ব্যাখ্যা কিন্তু করতেছি না, সামনের লেকচারে পড়বো। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু সহজে হচ্ছে বিক্রিয়া করতে চায় না। হিলিয়ামও সহজে বিক্রিয়া করতে চায় না, নিষ্ক্রিয় গ্যাসগুলো সহজে বিক্রিয়া করতে চায় না। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে। নিয়ন থেকে অর্গানিসন এই 6টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমি কিরকম পাই? এই ফর্মেটে পাই, NH2NP6, তাই না? নিয়নের হচ্ছে 2s2 2p6, তারপর দেখো আর্গনে হচ্ছে 3s2 3p6, তারপর দেখো ক্রিপ্টনে হচ্ছে 4s2 4p6, এরকম। বাট হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম না, ওর ইলেকট্রন বিন্যাসটা হয় 1s2। তাহলে দেখো তো আমি কি ইলেকট্রন বিন্যাস দিয়ে এই অবস্থানটাকে জাস্টিফাই করতে পারছি? না, কিন্তু তার ভৌত এবং রাসায়নিক ধর্ম দিয়ে অবস্থানটাকে জাস্টিফাই করতে পারলাম, তাই না? ও হচ্ছে গ্যাস, বাকি সবাই গ্যাস। ও হচ্ছে বিক্রিয়া করতে চায় না, বাকি সবাই বিক্রিয়া করতে চায় না। তার মানে এই ব্যাখ্যাটা কিন্তু পুরোপুরি হাইড্রোজেন থেকে উল্টো হয়ে গেল। হাইড্রোজেনে আমরা যেই ব্যাখ্যাটা পড়ছিলাম এখানে কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট ব্যাখ্যা আমরা পড়ে ফেলছি, রাইট? তাহলে এখানে তুমি চিন্তা করো এটা কোথায় আছে? পর্যায় 1 গ্রুপ নাম্বার 18তে আছে। তার ক্ষেত্রে আমি কি ডিসিশন বলতে পারি? ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে, বাট ইলেকট্রন বিন্যাসে কিন্তু মিল নাই। ওকে, আচ্ছা। তৃতীয় যেই ব্যতিক্রমের কথা বলবো সেটা হচ্ছে ল্যান্থানাইট সারি বা ল্যান্থানাইট সিরিজ ও হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। বুঝতে পারছি? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এইগুলো নিয়ে একটু আমরা পড়াশোনা করার চেষ্টা করি। আমরা কিন্তু অলরেডি ভাই এটার আলোচনা করেই ফেলছি, এখানে আর নতুন করে কিছু পড়ার নাই। ওকে, এগুলোকে আমরা আলাদা করে জায়গা দিয়েছিলাম। কেন জায়গা দিয়েছিলাম? কারণ আমি যদি এটাকে মেইন পর্যায় সারণীর মধ্যে রাখতাম তাহলে দেখতে একটু অসুন্দর হয়ে যেত, তাই না? আর ওটা ব্যাখ্যা কি ছিল? ইলেকট্রন বিন্যাসও কিন্তু আমরা দেখছিলাম, লাস্ট ইলেকট্রনটা এফে যায়। যাই হোক, তো তোমাদের বই কি বলছে এখানে? এরা কোথায় আছে? ল্যান্থানাইট সিরিজটা আছে হচ্ছে মেইনলি 6ষ্ঠ পর্যায় 3য় গ্রুপে, আর অ্যাক্টিনাইট সিরিজটা আছে 7ম পর্যায় 3য় গ্রুপে, তাই না? তো এখানে আমরা কি বলতে পারি কেন এখানে ব্যতিক্রমটা হয়েছে? কারণ হচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য বজায় রাখার জন্য। হ্যাঁ, সৌন্দর্য বজায় রাখার জন্য। এটাই তোমাদের বইয়ে লেখা, যদি আসে তুমি এটাই লিখবা, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের লেকচারের কন্টেন্ট। আশা করি আমরা সামনের লেকচারে আরো সামনের দিকে আগাতে পারবো। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।